প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, এসএসসি কেমিস্ট্রি এক্সপ্রেস কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব রসায়নের 11 নম্বর অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম এর পার্ট 2। পার্ট 1-এ আমরা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, হাইড্রোকার্বন এসব নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা দেখব যে হাইড্রোকার্বনগুলো থেকে যে উৎপন্ন পদার্থগুলো রয়েছে, যে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং অ্যাসিড, এবং এদের থেকে আবার হাইড্রোকার্বনে কীভাবে ব্যাক করা যায় এবং বোর্ড কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখি অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড এগুলো আসলে কি। কয়েকটা মূলক রয়েছে, হাইড্রোকার্বনের সাথে যদি এই মূলকগুলো যুক্ত থাকে তখন আমরা এক এক নাম দিই। যেমন এখানে একটা মূলক হয়েছে ওএস মূলক, আমি এখানে একটু আলাদা করে লিখি। অ্যালকোহল তখন হবে অ্যালকোহল যখন অ্যালকাইলের সাথে, এটা একটা অ্যালকাইল মূলক, আমরা জানি অ্যালকাইল মূলক এরকম হয়, CH3 এখানে একটা এরকম থাকে, অথবা এ পাশে দাও, নিজের পাশে দাও বন্ধনটা, সমস্যা নেই। অথবা এটা আরো আমি যদি সিকল বাড়াই তখন এরকম হতে পারে, এরকম থাকতে পারে। আর এর মান নির্ভর করে তোমার হচ্ছে কয়টা কার্বন আছে। তো এটার সংকেত যদি বলো যে অ্যালকেন থেকে একটা কম থাকে আর কি, যেটা কমটা হচ্ছে এই বন্ধনটার কারণে। আচ্ছা দেখো, আমি যদি 3 কার্বন বিশিষ্ট নেই এরকম নিতে পারি, এটা ভাঙে যদি লেখা যায় তাও লেখা যায়। 3 কার্বন বিশিষ্ট দিলে এরকম হতো 7 - 1। ঠিক আছে, যে অ্যালকেন যেটা ছিল অ্যালকেন, সেটা থেকে একটা হাইড্রোজেন কম থাকে, সে বন্ধন কম থাকার কারণ হচ্ছে এই বন্ধনটা। তো এই বন্ধনটার সাথে আমাদের যুক্ত হয় একটা হাইড্রোক্সিল মূলক OH। এই হাইড্রোক্সিল মূলকটা যখন যুক্ত হয় তখন এটাকে আমরা বলি অ্যালকোহল। ওকে, আচ্ছা এখন দেখো অ্যালকোহল তো পাইলাম, তো অ্যালকোহল কত কার্বন বিশিষ্ট সেটা আমরা বের করব। আর এর মান যদি 1 কার্বন বিশিষ্ট হয় তাহলে মিথ, 2 কার্বন বিশিষ্ট হয় তাহলে ইথ, এটা তো জানি। তাহলে মিথ ইথ, তাহলে মিথানল হবে, ইথ থেকে ইথানল হবে, এখানে উচ্চারণ হবে নল বা অল। মিথ তার সাথে অল যুক্ত হবে, মিথানল। তাহলে এটার নাম হচ্ছে অ্যালকোহল। আমি যদি একটা অ্যালকোহলের উদাহরণ দিই, তুমি এখানে দেখতে পারো, ধরো আমি 1 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল নিব। ঠিক আছে, এটা অ্যালকাইল মূলক, এটার সাথে যদি আমরা ওএস মূলকটা যুক্ত করে দিই, এটা এভাবে লেখে, মানে আমি ভাঙায় লিখলাম বোঝার জন্য, আসলে এটা এভাবে লিখলে হয়ে যায়, একসাথে লিখলে হয়ে যায়। ওকে, এখন দেখো এটা একটা অ্যালকোহল, এই অ্যালকোহলটার নাম কি হবে এই পর্যন্ত হচ্ছে আমরা জানবো মিথ। ওকে, তার সাথে আমরা কি যোগ করব, নল, মিথানল। অ্যালকোহলের জন্য আমরা বের করব নল, ওএস মূলকের জন্য নল যুক্ত করব। তাহলে দ্বিকার্বনের জন্য কি হবে, এটা আমরা এভাবে লিখি, CH3 CH2OH। এটার নাম কি হবে, এটা যদি মিথানল হয় এটা অবশ্যই ইথানল হবে, ইথানল। ওকে, 3 কার্বন বিশিষ্ট যেটা হবে ওইটা হবে কি হবে, প্রোপানল হবে। এভাবে আমাদের অ্যালকোহলগুলো আসে। আচ্ছা, তো এই অ্যালকোহলটা আমরা চিনতে পারলাম। এখন দেখো অ্যালডিহাইডটা হলো কি, অ্যালডিহাইড অ্যালডিহাইড, এই যে আমাদের অ্যালকাইল মূলকটা রয়েছে না, এই অ্যালকাইল মূলকটার সাথে আমাদের একটা অ্যালডিহাইড মূলক যুক্ত থাকে, এজন্য আমরা এটাকে বলি অ্যালডিহাইড। তো অ্যালকাইলটার সাথে কি যুক্ত হবে, অ্যালডিহাইড মূলক। অ্যালডিহাইড মূলকটা হচ্ছে এটা CHO, এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। যখন এই অ্যালকাইল মূলকের সাথে আমাদের অ্যালডিহাইড মূলকটা যুক্ত হচ্ছে তখন এটাকে বলতেছি আমরা অ্যালডিহাইড। তো এইটাও আমাদের এই অ্যালকোহলের মতো কার্বন সংখ্যা বাড়ার সাথে সাথে নাম বাড়বে, মিথ ইথ পাবে। তো প্রথমটা আমরা যদি নেই CH3 CHO, কিছুই না, শুধু এই আর বা অ্যালকাইল মূলকের সাথে একটা ইথানল মূলক যুক্ত হয়েছে, সরি অ্যালডিহাইড মূলক যুক্ত হয়েছে। তাহলে দেখো এটা কয় কার্বন বিশিষ্ট হবে, আচ্ছা এটা হবে দ্বিকার্বন বিশিষ্ট। দেখো এখানে একটু ঝামেলা আছে,
এক কার্বন, দুই কার্বন, এখানে কিন্তু দুইটা কার্বন আছে। হ্যাঁ, তো এই দুইটা কার্বন যেহেতু আছে তখন আমাকে এভাবেই কাউন্ট করতে হবে। এক কার্বনের জন্য আমাদের মিথ ইউজ করি, আর দুই কার্বনের জন্য আমাদের ইউজ করতে হবে ইথ। তাহলে ইথের সাথে আবার ন্যাল যুক্ত করবে, ইথা ন্যাল, ইথা ন্যাল, ইথের সাথে আমাদের ইথানল করতে হবে। এখন কথা হচ্ছে এটা তো ইথানল পাইলাম, তাহলে আমাদের মিথানল তো পাওয়ার কথা, তাই না? যে এক কার্বন বিশিষ্ট যে অ্যালডিহাইডটা রয়েছে ওইটা কিভাবে পাবো? ওইটা দেখো, ওইটা আমাদের একটা মাত্র কার্বন থাকবে, সেটা হচ্ছে এটা তো আমাদের অ্যালডিহাইড মূলক, এই মূলকের সাথে আমাদের যুক্ত হবে শুধু এইচটা, তখন এটার নাম হবে মিথানল, কারণ এখানে একটা মাত্রই কার্বন থাকে। তো এই জায়গায় আমাদের শুধুমাত্র একটা মাত্রই কার্বন থাকে। তো আমরা তাহলে পেয়ে গেলাম অ্যালকোহল, পেয়ে গেলাম, এরপর পেয়ে গেলাম অ্যালডিহাইড। ওকে, আর অ্যাসিডটা কিভাবে পাবো? অ্যাসিডটা এই যে আমি একটু লিখে দিই এখানে, অ্যাসিড, অ্যাসিডটার ক্ষেত্রে এই যে আমাদের অ্যালকাইল মূলকটা রয়েছে, এই অ্যালকাইল মূলকের সাথে আর মূলক যেটা, এটার সাথে আমাদের যে অ্যাসিডীয় মূলক, সেই অ্যাসিডীয় মূলকটা যুক্ত হবে, COOH। ঠিক আছে, এটা হচ্ছে কার্বক্সিলিক। তো এই যে অ্যাসিডীয় মূলকটা রয়েছে COOH, এই মূলকটা যখন এটার সাথে যুক্ত থাকবে তখন আমরা বলবো এটা একটা অ্যাসিড। তাহলে আমাদের জানতে হবে যে অ্যালকাইল মূলকটা, হ্যাঁ, অ্যালকাইল মূলকের সাথে যদি আমাদের OH যুক্ত থাকে, হাইড্রোক্সিল মূলক, তখন এটাকে বলি আমরা অ্যালকোহল, এটাকে পড়ি আমরা মিথ, মিথের সাথে অল যুক্ত করবো মিথানল। অ্যালডিহাইডের সাথে আমরা যে আমাদের এই অ্যালডিহাইড যে মূলকটা রয়েছে, অ্যালডিহাইড মূলকটা যখন যুক্ত থাকে CHO এটার সাথে আর মূলকের সাথে, তখন এটাকে আমরা বলি অ্যালডিহাইড। তখন এটাকে আমরা ব্যবহার করবো এভাবে, মিথ থেকে মিথানল, ইথ থেকে ইথানল, এভাবে। আর অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি করব, এই যে অ্যালকাইল মূলকটা রয়েছে আর এটার সাথে আমরা যে অ্যাসিডীয় মূলকটা রয়েছে COOH, এটা যখন যুক্ত করব তখন আমাদের এটা হয়ে যাবে অ্যাসিড। তখন এটা কিভাবে উচ্চারণ করব বা কিভাবে পড়ব? এখন দেখো, এটা যদি আমরা এইভাবে ইউজ করি, প্রথমে এটাও যেহেতু আমাদের একটা কার্বন এখানে কিন্তু এক্সট্রা একটা নিয়ে আসছে, হ্যাঁ, তাহলে যেহেতু আমরা এক কার্বন বিশিষ্ট আমরা ইউজ করব, তখন হবে এটা COOH, এটা হচ্ছে এক কার্বন বিশিষ্ট, এটার নাম হবে মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড। আচ্ছা, এখন দ্বিকার্বন বিশিষ্ট কোনটা হবে? দ্বিকার্বন বিশিষ্ট হচ্ছে দুইটা কার্বন থাকবে, CH3 CD বন্ধন H, এটার নাম হবে মিথানোইক অ্যাসিড, এক কার্বন দুই কার্বন, সরি ইথানোইক অ্যাসিড, এক নম্বরে যেহেতু মিথানোইক অ্যাসিড, দুই কার্বনে থাকবে ইথানোইক অ্যাসিড, এভাবে হয়। তাহলে আমাদের যদি এই যে অ্যালকাইল মূলকটা যদি আমরা পেয়ে যাই, তার সাথে আমরা এই যে মূলকগুলো যখন যুক্ত করে দেবো, এই মূলকগুলো তখন এক এক নামে পরিচিত হবে। ওকে, এখন আমরা দেখতে পারি যে এগুলো আসলে কিভাবে বানানো যায়। হ্যাঁ, এগুলো কিভাবে বানানো যায় সেটা একটু দেখে আসি। এগুলো মুছে দিচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা, প্রথমে আমরা অ্যালকোহল নিয়ে আলোচনা করি। অ্যালকোহলে কি ছিল? অ্যালকোহল এখানে ছিল ওএস, ওএসটা থাকবে কিসের সাথে? একটা অ্যালকাইল মূলকের সাথে থাকবে। ওকে, এখন দেখুন এটা কিভাবে আমরা তৈরি করতে পারি। এটা আমরা যে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করছিলাম না, অ্যালকাইল হ্যালাইড, ওই অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া দেয়, তখন কিন্তু আমাদের এটা উৎপন্ন হবে। দেখো, আমাদের যে অ্যালকাইল হ্যালাইড CH3, ধরো এটা তো হচ্ছে অ্যালকাইল মূলক না, এটার সাথে যখন একটা হ্যালোজেন যুক্ত থাকে, হ্যালোজেন মূলক থাকে, তখন এটাকে বলি আমরা অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা এই পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা আমরা অন্য কিছু দিতে পারি, সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা দেই, এটা যদি একুয়া ফর্মটা দিতে হবে। হ্যাঁ, একুয়া ফর্মটা না দিলে আবার ঝামেলা হবে, অ্যালকোহলে দিলে এটা অন্য কিছু তৈরি হয়ে যাবে, যেমন অ্যালকিন তৈরি হয়ে যাবে। তখন এই জায়গা থেকে কি করবে,
এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড আমি একটা রাখি, এই কোটা। আচ্ছা, এটা কি হবে দেখো, এখান থেকে আমাদের এটা হচ্ছে পজিটিভ ফর্ম, এটা হচ্ছে নেগেটিভ ফর্ম, এটা হচ্ছে পজিটিভ ফর্ম, এটা নেগেটিভ ফর্ম। তখন এই যে এই জায়গা থেকে হাইড্রোক্সাইড মূলকটা এখানে এসে যুক্ত হবে, আর এই জায়গা থেকে পটাশিয়ামটা ওকে নিয়ে চলে যাবে। তো পটাশিয়াম এই যে হ্যালোজেন মূলকটা রয়েছে বা হ্যালাইটটা রয়েছে, এটাকে নিয়ে কি তৈরি করবে? পটাশিয়াম হ্যালাইট, পটাশিয়াম হ্যালাইট। আর বাকি থাকে এখানে আর এখানে থেকে ওএস। দেখো আরটা এখানে এভাবে রয়ে গেছে, তাই না? আর ওএসটা এখানে এভাবে রয়ে গেছে। তখন কি করবে? এই দুইজন মিলে যাবে, মিলে তৈরি হয়ে যাবে একটা অ্যালকোহল, আর ওএস। বাস, এটা হচ্ছে এটার মেকানিজম। এখন আমরা একটা বিক্রিয়া করে দিতে পারি। আচ্ছা, ধরো আমরা নিতে পারি যে মিথাইল হ্যালাইডটা নিই, হ্যাঁ, CH3, ক্লোরিন নিতে পারি বা ব্রোমিন নিতে পারি, ক্লোরিনে মিথাইল ক্লোরাইড। এই মিথাইল ক্লোরাইডটাকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডটা দিই, সোডিয়াম হাইড্রোক্সাইড একুয়া ফর্মে থাকবে, এটা বিক্রিয়া করে কি কি তৈরি করতে পারে? এখানে অ্যালকাইল মূলক হচ্ছে এতটুকু, আর হ্যালাইড মূলক হচ্ছে এতটুকু, এখানে সোডিয়াম এতটুকু, হাইড্রোক্সাইড এতটুকু। তো কার সাথে কে কে যাবে? সোডিয়ামের সাথে ক্লোরিন চলে যাবে, সোডিয়ামের সাথে ক্লোরিন চলে গিয়ে এখানে হবে সোডিয়াম ফ্লোরাইড। আর বাকি থাকলো এই যে আমাদের মিথাইল মূলকটার সাথে আমাদের এই হাইড্রোক্সিল মূলকটা যুক্ত হয়ে যাবে। তখন তৈরি হবে CH3OH। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের মিথানল, এটা উৎপন্ন হয়ে গেল মিথানল। তাহলে এভাবে আমরা মিথানল কিন্তু পেয়ে যেতে পারি। তো মিথানল থেকে আমরা কিন্তু আবার অ্যালডিহাইড, অ্যাসিড খুব সহজে পেয়ে যেতে পারি যদি আমরা মিথানল তৈরি করতে পারি। মিথানলটাই আমরা যদি অ্যালকাইল হ্যালাইডটা কোনোভাবে যদি তৈরি করে ফেলতে পারি, তাহলে আমরা পুরো অ্যাসিড পর্যন্ত চলে যেতে পারবো। ঠিক আছে, তাহলে অ্যালকাইল হ্যালাইডটা বেশি গুরুত্বপূর্ণ। তো অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে বা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে আমরা অ্যালকোহল পাচ্ছি। অ্যালকোহল থেকে আমরা পরে অ্যালডিহাইড এবং অ্যাসিড পেতে পারি। সেটা কিভাবে পেতে পারি সেটা দেখি। আচ্ছা, এটা মুছে দিলাম। আচ্ছা দেখো, আমরা তো একটা অ্যালকোহল পেলাম, তাই না? তো অ্যালকোহল পেলাম, ধরো আমরা কোন অ্যালকোহলটা পাইছি? মিথাইল অ্যালকাইলটা পাইছি, CH3OH। মিথানলটা পাইছি, এটার নাম কি? মিথানল। ঠিক আছে, মিথানল। এই মিথানলকে আমরা কি করব? জারিত করব। কি দ্বারা জারিত করব? এখানে আমরা কি করব জানো? এখানে আমরা ভয়ানক ভয়ানক জিনিসপত্র দেব, K2Cr2O7 প্লাস H2SO4। এই যে ভয়ানক জিনিসপত্রগুলো দিলাম, K2Cr2O7 সালফারিক অ্যাসিড, এগুলো হচ্ছে তীব্র জারক। এগুলো কি করবে? এগুলো বিক্রিয়া করে এই যে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফারিক অ্যাসিড, এই দুটা বিক্রিয়া করে ওরা হচ্ছে একটা জায়মান অক্সিজেন তৈরি করবে। ঠিক আছে, এই জায়মান অক্সিজেন তৈরি করবে। এই জায়মান অক্সিজেনটা ওকে জারিত করবে। এখানে কি করতেছে? জায়মান একটা অক্সিজেন তৈরি করবে। তো এই জায়মান অক্সিজেনটা ওকে যখন জারিত করবে, তখন কি করবে দেখো, এখান থেকে ও অ্যালকোহলকে জারিত করে অ্যালডিহাইড তৈরি করে ফেলবে। দেখো CH3C, সরি এখানে তো আমাদের মিথানল, তাহলে আমাদের এটা তৈরি হবে, মিথানল তৈরি হবে। হ্যাঁ, তো এই জায়গা থেকে ও কি করে ফেললো? আমাদের মিথানল তৈরি করে ফেললো। এই জায়গা থেকে জারিত করে ও মিথানল তৈরি করে ফেললো। আবার দেখো, আমরা যদি আরেকটু বড় সড়ো নেই, তখন কি হয়? যেমন ইথানলটা নিলাম, CH3CH2OH, আমরা ইথানলটা নিলাম। তো ইথানলটাকে যখন আবার জারিত করব আমরা এই ভয়ানক জিনিসপত্র দিয়ে, K2Cr2O7 প্লাস H2SO4, এটা যখন জারিত করব, তখন এই জায়গা থেকে ও কি করবে?
জারিত করে যে জয়মান হাইড্রো অক্সিজেনটা তৈরি হবে ওইটা দিয়ে এটাকে জারিত করে এখান থেকে আমাদের ইথানল তৈরি করে ফেলবে CH3 CH4। দেখো এখান থেকে ইথানল তৈরি করে ফেললো। ওকে, আচ্ছা তো এই জায়গা থেকে দেখো এখানে কিন্তু এখনো পানির অভাব আছে, তাই না? এখনো পানির অভাব আছে, এখানেও এখনো পানির অভাব আছে, এই জায়গায় পানির উৎপন্ন করে। আচ্ছা দেখো, তাহলে এখান থেকে আমরা এই যে অ্যালকোহলটাকে যখন আমরা জারিত করি, অ্যালকোহল থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইড পেয়ে যাচ্ছি, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড পেয়ে যাচ্ছি, রাইট? তো এই যে জারিত করে এখানে কি করে, এখনো পানি অপসারিত করে দেয়, ঠিক আছে? অপসারিত করে তারপরে এই অক্সিজেনটা ঢুকে একটা অ্যালডিহাইড তৈরি করে ফেলে। তো দেখো এখানে কিন্তু কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হবে না। কার্বন সংখ্যা এখানেও কিন্তু একটা ছিল, দেখো এখানে কার্বন সংখ্যা একটা ছিল, এখানেও কার্বন সংখ্যা একটা থাকবে, এখানেও কার্বন সংখ্যা দুইটা ছিল, এখানেও কার্বন সংখ্যা দুইটা থাকবে। তো মনে করো না যে এই যে এখানে একটা ইথানল বা অ্যালডিহাইড মূলক যুক্ত হয়েছে তার মানে যে কার্বন সংখ্যা একটা বেড়ে যাবে, তা না। কার্বন সংখ্যা কিন্তু সেম থাকবে। এটা মূলত এখান থেকে পানি একটা অপসারিত হয়ে যাচ্ছে। তো এটাকে জারিত করে যে আমাদের জয়মান হাইড্রোক্সাইডটা থাকে ও এখান থেকে এটাকে জারিত করে করে ফেলে, পানি তৈরি করে ফেলে। আচ্ছা এখন দেখো আমরা অ্যালডিহাইড তৈরি করে ফেললাম। যখন অ্যালডিহাইড তৈরি করে ফেলবো এটাকে আবার যদি জারিত করি তখন এই অ্যালডিহাইড থেকে কি তৈরি হয়ে যাবে? অ্যাসিড তৈরি হয়ে যাবে। অ্যালডিহাইড থেকে হয়ে যাবে অ্যাসিড। তা দেখো এই অ্যালডিহাইডটা থেকে যদি আমরা অ্যাসিডে রূপান্তর করতে চাই, এটাকেই নিয়ে নিই। হ্যাঁ, মনে করো যে এটা তো ইথানলটাকে আমরা এখানে নিয়ে আসি, CH3CHO। তাহলে এটা কি ছিল? ইথানল। তো ইথানলকে আমরা আবার জারিত করব। এই বিক্রিয়া একসাথেই হতে থাকে, তুমি যদি বেশি পরিমাণ এগুলো দিয়ে রাখো, এটা জারিত করে অ্যালকোহল থেকে ডিরেক্ট ইথানল তৈরি হবে, ইথানল থেকে অ্যাসিড তৈরি হয়ে যাবে, ঠিক আছে? বারবার তোমার বিক্রিয়া করা লাগবে না, যদি বেশি পরিমাণটা থাকে তখন এটা জারিত করে হয়ে যায়। তো ইথানল যখন হইলো এটাকে আবার সেম প্রোডাক্ট দেবো, মানে সেম জিনিসপত্র দেবো, K2Cr2O7 প্লাস H2SO4। আচ্ছা তাহলে এটাকে যদি আমরা করি তখন কি হবে? ছিল এখানে অ্যালডিহাইড হয়ে যাবে অ্যাসিড, CH3C দ্বিবন্ধন H। এখন দেখো এই থেকে আমরা একটা সামারি টানতে পারি যে অ্যালকোহল, এটা ছিল অ্যালকোহল, হ্যাঁ এই যে অ্যালকোহল, এই অ্যালকোহলকে যদি আমরা জারিত করি হয়ে যাবে অ্যালডিহাইড, আবার অ্যালডিহাইডকে আবার জারিত করি হয়ে যাবে অ্যাসিড। তাহলে আমরা এই অ্যালকোহল যদি কোনোভাবে পেয়ে যাই ওখান থেকে ডিরেক্ট আমরা অ্যাসিডে চলে আসতে পারি এই একই বিক্রিয়া দ্বারা, শুধু আমরা এখানে জারিত করব। অ্যালকোহলকে জারিত করলে অ্যাসিড, অ্যালডিহাইড তৈরি হবে, অ্যালডিহাইডকে জারিত করলে অ্যাসিড তৈরি হয়ে যাবে। বাস এভাবেই কিন্তু আমরা বের করে ফেলতে পারি অ্যালকোহল, অ্যালডিহাইড এবং অ্যাসিড। তো এটা কিন্তু আমরা কোথা থেকে আনলাম? এগুলো সব কিন্তু আমরা ওই হাইড্রোকার্বন থেকে আনলাম। হাইড্রোকার্বন কি মনে আছে তো, যেখানে শুধু হাইড্রোজেন এবং কার্বন থাকবে। তাহলে এই যে হাইড্রোজেন এবং কার্বন এই দুইটা জিনিস ছিল, এই দুইটা জিনিস থেকে কিন্তু আমরা এগুলো তৈরি করে ফেললাম। কিভাবে করলাম? এখান থেকে আমরা যে অ্যালকাইল মূলকটা ছিল এই যে আরটা, এই অ্যালকাইল মূলকটা এটা মনে হলে কি এরকম যদি থাকতো, আমি যদি এক কার্বন বিশিষ্ট নেই তখন কি হবে? CH3 এরকম একটা মূলক, অ্যালকাইল মূলক, বা অনেকে এই পাশে দেয়। এই বন্ধনটা মূলত কার্বনের সাথে থাকে। কার্বনের হাত কয়টা? চারটা থাকে না? তো এটা আর কি ভাবে যদি আমি একটু লিখি বুঝিয়ে তাহলে বুঝতে পারবো। মনে করো এটা কার্বন, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এই পাশে লিখি যেহেতু বন্ধনটা এই পাশে দিছে। এই দেখো মেইনলি হচ্ছে এইটা, হ্যাঁ এইটা মেইনলি হচ্ছে এইটা, মানে হচ্ছে এখানে কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন আছে, একটা হাত খালি আছে। এই যে তিনটা হাইড্রোজেন আছে, একটা হাত খালি আছে, এই একটা হাত দিয়ে ও এই যে হাইড্রোক্সিল মূলক, এই যে হাইড্রোক্সিড মূলক বা অ্যালকাইল মূলক এগুলো ধরে ফেলে, অথবা হ্যালাইড মূলক যেটা পায় সেটাই ধরে ফেলে।
এখন এখানে যদি একটা অ্যালকাইল মূলক চলে আসে, কোথা থেকে চলে আসবে? মনে করো যে HCl নাও, HCl, তো এটা ভেঙে কি হয়? H প্লাস Cl মাইনাস হয়। এই যে অ্যালকাইল মূলকটা যদি এখানে এসে ঢুকে পড়ে, তখন কি হবে? এটা বন্ধনটা এখানে এসে যখন ঢুকে পড়লো, তখন এখানে একটা অ্যালকাইল হ্যালাইড মূলক তৈরি হবে। এটার নাম কি? আর। এটার নাম আর। আর এটার সাথে যদি আমরা একটা ক্লোরিন যুক্ত করে দিই বা অ্যালকাইল হ্যালাইড, এটা যদি এক কার্বন বিশিষ্ট, আমরা বলবো মিথাইল। অ্যালকাইলকে বলবো মিথাইল, দ্বি কার্বন হলে বলবো ইথাইল। তাহলে এসে মিথাইল হ্যালাইড, এটার নাম হবে মিথাইল হ্যালাইড। আর হ্যালাইড বলতে এটা ক্লোরিন যেহেতু আছে, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে মিথাইল ক্লোরাইড। ব্রোমিন থাকলে ব্রোমাইড বলবো, আয়োডিন থাকলে আয়োডিন বলবো, যেটা থাকে ওইটাই বলবো, আয়োডাইড বলবো। বুঝতে পারছো? তাহলে এটা যদি তৈরি করতে পারি, এটাকে যদি আমরা এটা যখন তৈরি করতে পারবো, তখন এটাকে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করলে ওখান থেকে আমরা অ্যালকোহল তৈরি হয়ে যাচ্ছে। সেই অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারিত করলে অ্যাসিড। এভাবে কিন্তু বিক্রিয়াগুলো ক্রমান্বয়ে হয়ে যায়। ওকে, এখন আমরা দেখব উল্টা কাজ। উল্টা কাজ কিভাবে এই যে অ্যাসিড আছে, অ্যাসিড থেকে আবার এখানে ব্যাক করতে পারে। অ্যাসিড থেকে কিভাবে এখানে ব্যাক করতে পারে, চলো উল্টা কাজটা একটু দেখে আসি। দেখো, হাইড্রোকার্বন, অ্যাসিড, হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বন থেকে আমরা অ্যাসিডে গেলাম, এখন অ্যাসিড থেকে আমরা হাইড্রোকার্বনে ব্যাক করব। ঠিক আছে, চলো। তো অ্যাসিড পর্যন্ত তো আমরা চলে গেছি। এখন দেখো হাইড্রোকার্বন কি কি আছে, অ্যাসিড কি কি আছে। ধরো আমরা ওইটাই নেই, আমাদের যে CH3 সি সি দ্বিবন্ধন H, এই অ্যাসিডটা নিলাম। এখন এই অ্যাসিডটা থেকে আমাদের কি তৈরি করতে হবে? আমাদের তৈরি করতে হবে হাইড্রোকার্বন। এটা আমরা কার্বক্সিলেশন যে প্রক্রিয়াটা আছে ওইটার মাধ্যমে আমরা করতে পারি। আচ্ছা দেখো, এখানে আমরা যদি একটা বিক্রিয়া দিই, বিক্রিয়াটা আমরা কি দিয়ে দেবো? সোডা লাইম দ্বারা দিতে পারি। দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে আমরা ক্যালসিয়াম অক্সাইড দিলাম, আর দেব কি? তাপ। এটাকে যদি আমরা এই সোডা লাইম দিই, এটা হচ্ছে কি? সোডা লাইম। সোডিয়ামের সাথে যখন ক্যালসিয়াম থাকে, এটা কি বলা হয়? সোডা লাইম। আচ্ছা, এই সোডা লাইম দিয়ে যখন এটাকে বিক্রিয়া করব, তখন এখান থেকে আমাদের কি তৈরি হয়ে যাবে জানো? সোডিয়াম ইথানয়েড। এই জায়গা থেকে আমাদের হাইড্রোজেনটা বের হয়ে যাবে, আর এই জায়গায় ঢুকে যাবে আমাদের সোডিয়ামটা। দেখো বিষয়টা লক্ষ্য করো, এই সোডিয়ামটা এখানে ঢুকে যাবে, ওকে প্রতিস্থাপন করে এই জায়গাটা ঢুকে যাবে। ঠিক আছে, এটা প্লাস, এটা নেগেটিভ, এখানে ঢুকে যাবে। এখন দেখো তাহলে কি উৎপন্ন হচ্ছে? CH3 COO Na উৎপন্ন হলো। এটা কি তৈরি হলো? সোডিয়াম ইথানয়েড। আচ্ছা, এখন এইটাকে যদি আমরা আবার করি, দেখো CH3 COO Na, এটাকে যদি আমরা পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করি, তখন কি তৈরি হয়ে যাচ্ছে? এখানে এই জায়গা থেকে আমাদের এই জায়গাটা ভেঙে আসবে, ভেঙে এখানে তৈরি হয়ে যাবে মিথেন। ঠিক আছে, আর বাকিটা এখানে থেকে যাবে। আচ্ছা, এই যে আমাদের মিথেন পেয়ে গেছি, এটা কি আমাদের অ্যাসিড থেকে হাইড্রোকার্বন তৈরি আসছে, তাই না? মিথেন থেকে এটা তৈরি আসছে, এটা থেকে হাইড্রোকার্বন তৈরি হচ্ছে না? আচ্ছা দেখো, এখানে একটু ভুল হয়েছে, এখানে আমাদের পানি না, সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে। এটাই তো? হ্যাঁ হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইডটা দিতে হবে এই জায়গাটায়। তো সোডিয়াম হাইড্রোক্সাইডটা যখন এটার সাথে দিব, তখন এখান থেকে আমাদের তৈরি হবে ও না, সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে দিছি। ঠিক আছে ঠিক আছে, এটাকে আবার যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, এটা তো তৈরি হইলো, এটা তো তৈরি হইলো। হ্যাঁ,
অ্যাসিডের সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম এটা তৈরি হলো, এটাকে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে, পানি না, আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে এখানে সোডিয়াম কার্বনেট তৈরি হবে। ওকে, তো আমাদের মেন যে প্রোডাক্ট এটা তৈরি হয়ে গেল। তো আমাদের মেন টার্গেট তো ছিল কি CH4, এটার নাম কি হাইড্রোকার্বন, এখন দেখো আমাদের দিলাম কি অ্যাসিড, তাহলে অ্যাসিড থেকে আমরা হাইড্রোকার্বনে চলে আসলাম, তাহলে আমরা হাইড্রোকার্বন থেকে অ্যাসিডে আসলাম, অ্যাসিড থেকে হাইড্রোকার্বনে চলে যেতে পারি। এখন এই হাইড্রোকার্বন থেকে যদি তোমাকে বলা হয় অ্যাসিডে যেতে পারবা কি? হ্যাঁ, এই হাইড্রোকার্বনটাকে আমরা কি করব, অ্যালকাইল হ্যালাইড বানাবো। মনে করো যে এটাকে যদি আমরা বলি যে এই হাইড্রোকার্বন থেকে আমরা অ্যাসিড আনো, অ্যালকাইল হ্যালাইড, মনে করো CH4, এটার সাথে আমরা কি বিক্রিয়া করব, যে ক্লোরিনেশন যে বিক্রিয়াটা ছিল সিকল বিক্রিয়া, ওটা দিতে পারি ইউভি রশ্মির আন্ডারে, তখন এখান থেকে আমাদের অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে, হলো। ঠিক আছে, তো এভাবে আমরা এটা ক্লোরিনেশনের মাধ্যমে অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারি। তারপর আমাদের এটাও হবে, দেখো CH3 CH3, এটার সাথে আমরা ক্লোরিন বিক্রিয়া করলে এখানেও আমাদের ইথাইল হ্যালাইড তৈরি হবে, ইথাইল হ্যালাইড তৈরি হলো। এখানে ক্লোরিন ব্রোমিন যেটাই দেয় ওটাই উৎপন্ন হবে। তো ইথাইল হ্যালাইড যখন দেয় তখন এখানে আমাদের অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়ে গেল, আর অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়ে গেলে এটার সাথে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে আমরা পেয়ে যাবো অ্যালকোহল। পেয়ে যাব। এই অ্যালকোহলকে জারিত করলে হয়ে যাবে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারিত করলে হয়ে যাবে অ্যাসিড। তাহলে আমরা হাইড্রোকার্বন থেকে অ্যাসিডে যেতে পারছি, অ্যাসিড থেকেও আবার হাইড্রোকার্বনে যেতে পারছি। ওকে, আমরা এখন কিছু বোর্ড কোশ্চেন সলভ করব। হ্যাঁ, তো দেখো কুমিল্লা বোর্ড 2021-এ একটা প্রশ্ন আসছে। সেই প্রশ্নটা হচ্ছে যে এখানে একটা ইথেন দেওয়া রয়েছে CH3, এটার সাথে যে ক্লোরিনেশন বিক্রিয়াটা হবে ইউভি আন্ডারে, একটা যৌগ উৎপন্ন হয়েছে। এখন এই যৌগটা কি সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো একটা যৌগ তৈরি হয়েছে। আচ্ছা দেখো, বি নাম্বারে বলা আছে CnH2n+1OH, এটা মানে হচ্ছে অ্যালকোহল। তো আমরা জানি OH আছে কি অ্যালকোহল, আর এতটুক কি হচ্ছে, এতটুক হচ্ছে আমাদের যে আর মূলকটা, অ্যালকাইল মূলকটার সাথে আমাদের OH মূলক যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে অ্যালকোহল। এটা পেয়ে গেলাম। আর সি নাম্বার দেওয়া আছে একটা অ্যাসিড, 2 কার্বন বিশিষ্ট, তার মানে হচ্ছে এটা ইথানোয়িক অ্যাসিড। এটা হচ্ছে আমাদের উদ্দীপক বুঝতে কোনো সমস্যা আছে? আর এখানে এন এর মান কত, 3। তাহলে এই অ্যালকোহলটা কোন ধরনের অ্যালকোহল? অ্যালকোহলটা হচ্ছে এটা CH3 তো না, মাঝে 2 হবে, CH2OH। এটা হচ্ছে আমাদের এই যে অ্যালকোহল, এখানে এন এর মান 3, তার মানে হচ্ছে 1 2 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহলটা পেয়ে গেলাম। সাথে হচ্ছে OH যুক্ত আছে, তাহলে এখানে এই পর্যন্ত হচ্ছে আমাদের আর মূলক, আর এটা হচ্ছে OH মূলক। এই দুইটা যুক্ত হয়ে হলো কি অ্যালকোহল তৈরি হলো। আর এটা তো হচ্ছে অ্যাসিড দেওয়াই আছে 2 কার্বন বিশিষ্ট, এটা নেওয়া পারা নাই। আর এখানে আছে ক্লোরিনেশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হবে, মানে কি অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। এটা যদি হবে অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে, আর কয় কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে? 2 কার্বন বিশিষ্ট, যেহেতু 1 এখানে 2, তার মানে এটা তৈরি হবে আর এর মান যেহেতু 2, তাহলে CH3 CH2, এখানে ক্লোরিন দেওয়া তো আছে, তার ক্লোরিন যুক্ত হবে। তাহলে এটা যুক্ত হইল ইথাইল ক্লোরাইড। ইথাইল মানে এটা মিথ, দুইটা হচ্ছে ইথ, তাহলে ইথাইল, Cl হচ্ছে ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড। আচ্ছা, প্রথমে এগুলো নিয়ে আলোচনা করি না,
এগুলো হচ্ছে অন্য চ্যাপ্টারে ধাতব বন্ধন কি, বন্ধন চ্যাপ্টারে পড়ছে, ধাতুগুলো যে বন্ধনে যুক্ত থাকে, হাইড্রোক্লোরিক পোলার যৌগ, এখানে এই প্লাস এখানে মাইনাস তৈরি হয়, একটা পোল তৈরি হয়, ঠিক আছে, এগুলো পোলার যৌগ। এখন দেখো এটা কিন্তু সমযোজী যৌগ, হ্যাঁ HCl সমযোজী যৌগ, কিন্তু সমযোজী যৌগ হয়েও এটা পোলার যৌগ, কারণ এদের তড়িৎ পার্থক্য অনেক বেশি থাকে। তোমরা যদি পোলার নন পোলার যদি না বুঝে থাকো তাহলে আমাদের পঞ্চম যে চ্যাপ্টারটা আছে ওইটা একটু ভালোভাবে দেখে নিও, ওখানে খুব বিস্তারিতভাবে পোলার নন পোলার সম্পর্কে আমাদের ব্যাখ্যা করা হয়েছিল। আচ্ছা, গ নম্বরে বি হতে সি প্রস্তুতি সমীকরণ দেখো, বি কোনটা, এই যে বি, এই বি হতে সি প্রস্তুত হবে, মানে হচ্ছে অ্যালকোহল থেকে অ্যাসিড তৈরি হবে। এটার মধ্যে সহজ বিক্রিয়া কি আছে, যে এই বি হচ্ছে অ্যালকোহল, বিতে আমরা কি পাইছিলাম, অ্যালকোহলটা পাইছিলাম, এই অ্যালকোহল থেকে কোথায় যেতে হবে, অ্যাসিডে যেতে হবে, অ্যালকোহল থেকে অ্যাসিডে যেতে হবে। এখন দেখো এগুলো একটু মুছে দেই না, একটু ক্লিয়ার দেখাবে। আমাদের কাজ হচ্ছে এখন এই বি নিয়ে আর হচ্ছে সি নিয়ে। তো বি অ্যালকোহল থেকে আমরা অ্যাসিডে যাব, চলো অ্যাসিডে যাই। অ্যালকোহল কি ধরনের অ্যালকোহল ছিল, এটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল ছিল। তা 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহলটা আমরা লিখলেই পাই CH3 CH2 CH2 OH। এটাকে কি করতে হবে, এটাকে জারিত করতে হবে কি দ্বারা, জায়মান অক্সিজেন দ্বারা। আর জায়মান অক্সিজেন কোথায় পাবো, জায়গা তো এখানে দিচ্ছে, হ্যাঁ মনে করো যে এখানে OH, এখানে জার্মান অক্সিজেন কিভাবে পাবো, K2Cr2O7, K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট, সাথে আমাদের কি দিতে হবে H2SO4, সালফারিক অ্যাসিড। যে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফারিক অ্যাসিড এগুলো দিলে জার্মান অ্যাসিড উৎপন্ন হয়, অক্সাইড উৎপন্ন হয়। এটা এখানে বিক্রিয়া করে আমাদের এখানে অ্যালকোহলকে জারিত করে কি করে ফেলবে, অ্যালডিহাইড তৈরি করে ফেলবে, CH3 CH2 COH, অ্যালডিহাইড তৈরি করে ফেললো। এই অ্যালডিহাইডকে আবার জারিত করলে কি তৈরি হয়ে যাবে, আবার যদি জারিত করে ফেলে অ্যাসিড তৈরি হয়ে যাবে। দেখো CH3 CH2 হয়ে গেল। তাহলে এটা আমাদের গ নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেল। গ নম্বর প্রশ্ন ছিল যে অ্যালকোহলকে জারিত করে অ্যালডিহাইডকে জারিত করে অ্যাসিড তৈরি করে ফেলো, এটা হয়ে গেল। এখন এ হতে পলিথিন প্রস্তুতি সম্ভব কিনা, এ কোনটা, আচ্ছা এই দেখো এখানে কি তৈরি হয়েছে, এখানে ছিল একটা অ্যালডিহাইড, সরি এখানে ছিল একটা অ্যালকেন, অ্যালকেন থেকে আমাদের ক্লোরিনেশন বিক্রিয়ার মাধ্যমে হয়েছে কি এ যৌগটা। এখন এ যৌগটা কি তৈরি হবে, এ যৌগটা আগে লিখে নিই। দেখো এ যৌগটা হবে যদি আমরা CH3 এটাকে CH3 এটাকে আমরা ক্লোরিনেশন বিক্রিয়া করতেছি ইউভি আন্ডারে, তখন এই যৌগটা হয়ে যাবে আমাদের এখানে CH3 CH2Cl। দেখো এটা হচ্ছে আমাদের এ যৌগ, এটার নাম কি, এ যৌগ। এখন এই যৌগটা হচ্ছে ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড থেকে আমাদের কিভাবে কি তৈরি, পলিথিন তৈরি করবো, এটা কি সম্ভব নাকি, পলিথিন তৈরি করতে গেলে আমাদের অবশ্যই অ্যালকিন লাগবে, দ্বিবন্ধন লাগবে। যে পলিমারকরণ বিক্রিয়াটা রয়েছে, যে পলিমারকরণ যে সংযোজন বিক্রিয়াটা, ওখানে আমরা দেখছি যে অ্যালকিনের অসংখ্য অণু পরস্পর যুক্ত হয়ে পলিথিন গঠন করে, পলিইথিন মানে ইথিন তার অনেকগুলো যুক্ত হয়েছে এজন্য পলিইথিন। তো এখানে আছে আমাদের অ্যালকেন বা অ্যালকেন মানে এক বন্ধন থেকে তো আমরা পলিথিন বের করতে পারতেছি না, তো আমাদের এটাকে দ্বিবন্ধন বানাইতে হবে। দ্বিবন্ধন বাড়াতে গেলে আমরা কি করব, বিক্রিয়া করব। চলো বিক্রিয়া করি। তো এই জায়গাটায় আমরা অন্য একটা কালার দিয়ে দিই। মনে করো যে এই যে এটা ছিল CH3 CH2Cl। এখন এটাকে আমাদের দ্বিবন্ধন বানাতে হবে। দ্বিবন্ধন বানাতে গেলে আমাদের কি কি জিনিস দিতে হবে, কি দিলে এটা দ্বিবন্ধন হয়ে যেতে পারে, আমরা এটাকে পটাশিয়াম CO4 এটা দেব অ্যালকোহলীয়, এটা একটু মনে রাখো, এটা কি ধরনের, অ্যালকোহলীয়, জলীয় না, জলীয় দিলে এটা অ্যালকোহল তৈরি হবে, তোমাদের বইতে জলীয় দেওয়া আছে,
কিন্তু জলীয় দিলে কি হয়, অ্যালকোহল তৈরি হয়। আমাদের কি দিতে হবে, অ্যালকোহলীয়। অ্যালকোহলীয় যখন দিব তখন এটা আমাদের দ্বিবন্ধন যুক্ত হয়ে যাবে। এটা কি করবে, এখান থেকে ক্লোরিনটাও নিবে, সাথে একটা করে হাইড্রোজেন নিয়ে যাবে। দেখো কিভাবে হয়, সিএইচ, এখানে মনে করো যে আমি যদি ভাঙ্গায় লিখি বিক্রিয়াটা এভাবে হবে, এখানে একটা এইচ ছিল, এখানে একটা এইচ, ধরো এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা সিএল। এখন এই জায়গাটা কি করবে জানো, এই দুইটা নিয়ে যাবে, এই দুইটা নিয়ে যাবে, এই দুইটা একসাথে নিয়ে গেলে তখন কি হবে, এখান থেকে এই দুটো আমি উইপ করে দিই, তখন এই জায়গাটা পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে হয়ে যাবে এটা CH2 দ্বিবন্ধন CH2। দেখো ইথিন তৈরি হলো, এভাবে আর কি হয়। তাহলে দেখো আমরা এটাকে যদি এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দেয় তৈরি হয়ে যাবে কি, ইথিন, আমাদের কাঙ্ক্ষিত ইথিন। আর এটাই তো আমাদের দরকার পলিথিন বানানোর জন্য। এই ইথিনটা যখন পেয়ে যাব, এটাকে যখন অসংখ্য মনোমারে একসাথে আমরা উচ্চ তাপ এবং চাপে আমরা বিক্রিয়া দেব, তখন এটা পলিথিন তৈরি হবে। তাহলে আমরা এটাকে, এই যে ইথিন, এটাকে যদি আমরা পলিমারকরণ বিক্রিয়া দিই, তখনই আমাদের কাজ শেষ। CH2 এভাবে দিই, হ্যাঁ, CH2 তাহলে কত সংখ্যক থাকবে, এটা n সংখ্যক থাকবে, n সংখ্যক থাকবে। তো n সংখ্যক যুক্ত হয়ে তৈরি হবে কি, এখান থেকে, ও আচ্ছা সরি, এখানে তো না, ওখানে তো তৈরি হবে CH2 দ্বিবন্ধন CH2। তাহলে এটা অসংখ্য যুক্ত হবে, এখানে প্রভাবক হিসেবে কি দিতে হবে, প্রভাবক হিসেবে দিতে হবে আমাদের প্রায় হচ্ছে 1000 অ্যাটমসফিয়ার চাপ, 200 ডিগ্রি সেলসিয়াস তাপ এগুলো দিতে হবে আর কি, অনেক উচ্চ তাপ এবং চাপে দিতে হবে। তো এগুলো দিলে এটা কি তৈরি হয়ে যাবে, পলি ইথিন। এটা তো ইথিন, এটা কি ইথিন, এটা থেকে হবে কি পলি ইথিন, মানে এটা অনেকগুলো মনোমার একসাথে যুক্ত হয়ে হবে পলি ইথিন, CH দ্বিবন্ধন CH, এরপর অনেকগুলো যুক্ত হয়ে হবে কি পলি ইথিন, রাইট। এখন দেখো পলিথিন তো পেয়ে গেলাম, এই হতে পলিথিন কি পাওয়া সম্ভব, এ থেকে পলিথিনও পাওয়া সম্ভব। তো কুমিল্লা বোর্ডে এই যে প্রশ্নটা রয়েছে, এটা গেল 2021 সালে প্রশ্নটা আসছে। তো আমরা আরো কিছু প্রশ্ন দেখবো এখানে। আচ্ছা দেখো যশোর বোর্ডে এই প্রশ্নটা রয়েছে, যশোর বোর্ডে এই প্রশ্নটা 2021 আসছে। এখানে বলা আছে এক্স পলিথিনের মনোমার, এক্স কি হচ্ছে পলিথিনের মনোমার। তো পলিথিনের মনোমার মানে আমরা বুঝে ফেলছি যে এটা হচ্ছে আমাদের সেই অ্যালকিন। পলিথিনের মনোমার, যেহেতু পলিথিন অনেকগুলো পলিথিন একসাথে যুক্ত হয়ে পলিথিন হয়, আর ওটা পলিথিনের মনোমার মানে একটা ইথিন, মনোমার মানে এক। এটা হচ্ছে আমাদের পলিথিনের মনোমার। এটার নাম কি, এটার নাম হচ্ছে এক্স। ওয়াই হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন CH4। এটা বাংলাদেশের যে গ্যাসগুলো রয়েছে ওখানে প্রায় 98% এই মিথেন থাকে, 98% থেকে 90%, হ্যাঁ 99%, অনেক বেশি, মানে বেশিরভাগ এটা থাকে, আর সামান্য অল্প তো ইথিন, প্রোপিন, বিউটিন এগুলো আর কি যুক্ত থাকে। তাহলে বাংলাদেশের গ্যাসে সবচেয়ে বেশি থাকে ইথেন, সব জায়গায় আর কি 97-98 এর রেঞ্জের ভিতরে থাকে, 90-95-97 এর রেঞ্জের ভিতরে থাকে। তাহলে মূল উপাদান হিসেবে আমরা এটাই চিহ্নিত করবো, মিথেনটা। তো মিথেন মূল উপাদান আমরা ওয়াই পেয়ে গেলাম, এক্স পেয়ে গেলাম আমরা যে অ্যালকিন CH2 আমাদের শনাক্ত করা শেষ। এবার আমরা বলবো
অ্যালকিন কাকে বলে? অ্যালকিন কাকে বলে? যে কার্বন কার্বন যদি দ্বিবন্ধন থাকে এগুলো হচ্ছে অ্যালকিন। পলিমারকরণ বিক্রিয়া ব্যাখ্যা করো। ওই যে পলিমারকরণ বিক্রিয়া একটু আগে দেখলাম যে অনেকগুলো মনোমার যখন একসাথে উচ্চ তাপ এবং চাপে বিক্রিয়া করে একটা পলিমার গঠন করে, এই বিক্রিয়াটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। উদ্দীপকে এক যৌগটি ব্রোমিন দ্রবণের বর্ণহীন করে। আচ্ছা, এই যে ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে এক যৌগটি, ব্যাখ্যা করো। এখন এক যৌগটি হচ্ছে ব্রোমিন যৌগকে বর্ণহীন করে, মানে ইথিনটা। তার ইথিনের একটা ব্রোমিন টেস্ট পরীক্ষা দেখছিলাম, ইথিনটা ব্রোমিন টেস্ট পরীক্ষা করে। তো ওখানে ব্রোমিনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে কি 1,2 ডাইব্রোমো ইথেন, CH2 CH2। দেখো এই যে ইথিনটা এই ব্রোমিনের সাথে বিক্রিয়া করে 1,2, এটা 1, এটা 2, 1,2, আচ্ছা এটা 1, হ্যাঁ বন্ধন 1,2 ডাইব্রোমো, দুইটা ব্রোমো না, 1,2 ডাইব্রোমো ইথেন। তাহলে এই যে বিক্রিয়াটায় এই যে ইথিনের মধ্যে যে একটা সিগমা বন্ধন এবং একটা পাই বন্ধন রয়েছে, এখান থেকে পাই বন্ধনটা ভেঙে গিয়ে সেই পাই বন্ধনের সাথে কি যুক্ত হচ্ছে? ব্রোমিন যুক্ত হচ্ছে। আর সিগমা বন্ধনটা কিন্তু এখনো ভাঙে না, এটা ভাঙা কিন্তু খুবই কঠিন ব্যাপার। এজন্যই আমাদের অ্যালকেনগুলো সহজে বিক্রিয়া করতে চায় না। আর অ্যালকিনগুলো দ্বিবন্ধনযুক্তগুলো, তিন বন্ধনযুক্তগুলো এগুলো তাড়াতাড়ি বিক্রিয়া করে, কারণ সেই পাই বন্ধনগুলোর কারণে এগুলো সহজে ভেঙে যায়। হ্যাঁ, সিগমা বন্ধনগুলো হচ্ছে খুবই শক্তিশালী বন্ধন, আর পাই বন্ধন হচ্ছে দুর্বল বন্ধন। আচ্ছা দেখো, এই যে বন্ধনগুলো তৈরি হলো, মানে এটা তৈরি হলো এই যে ব্রোমিনটা। এখন দেখো এই ব্রোমিন হচ্ছে বাদামি কালারের ছিল, ব্রোমিনের কালার হচ্ছে বাদামি কালার ছিল, বাদামি কালার ছিল। আর এখানে কি কালার হবে? এখানে হচ্ছে কালারলেস, বর্ণহীন। দেখো এই ব্রোমিনটা ছিল বাদামি কালার, হয়ে গেল বর্ণহীন। তাহলে এই থেকে আমরা বুঝতে পারবো যে যে বোতলটার ভিতরে আমরা ব্রোমিন ঢালছিলাম, সেই বোতলটার ভিতরে হয়তো আমাদের একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন রয়েছে, আনস্যাচুরেটেড। আচ্ছা এখন দেখো উদ্দীপকে একটা মতো আমাদের কণা মতো আমাদের শেষ, গ নাম্বারটা, এটা নিয়ে আমাদের আর কথা বলার কিছু নাই। উদ্দীপকের ওয়াই যৌগটি থেকে কার্বন টেট্রাক্লোরাইড প্রস্তুতি সম্ভব কিনা। ওয়াই ক্লোরাইড কোনটা? এই যে মিথেন, এই যে কার্বনের যে ক্লোরিনেশন যে বিক্রিয়াটা ছিল মিথেনের, ওই বিক্রিয়াটা, মিথেনের ক্লোরিনেশন যে বিক্রিয়াটা ওইটা। তো এটাকে আমরা কিভাবে প্রস্তুত করতে পারি? ওই যে ইউভি রশ্মির আন্ডারে যখন আমরা ক্লোরিনেশন করব তাহলেই হয়ে যাবে। এটা তো খুবই ফেমাস বিক্রিয়া। এগুলো সব মুছে দিই। এই যে CH4, এটার সাথে যদি আমরা ক্লোরিন দেই, এখানে যদি ইউভি রশ্মি দেই, তখন এখানে কি হচ্ছে? CH3 Cl প্লাস HCl এভাবে তৈরি হচ্ছে। কত গুণ বন্ধ হবে? এটা চেন রিয়াকশন, এটা একদম হাইড্রোজেনকে একদম না সরিয়ে ও যাবে না। এবং শেষ পর্যন্ত CCl4। ওকে, এটা হচ্ছে চেন রিয়াকশন। এই ধাপে ধাপে একদম এই যে কার্বন ট্রাইক্লোরাইড টেট্রাক্লোরাইড যখন হবে তখনই এটা থেমে যাবে। তো এই বিক্রিয়াটা কোথায় হয়? এই বিক্রিয়াটা হচ্ছে ইউভি রশ্মি কোথায় থাকে? সূর্যের আলোতে, মানে হচ্ছে সূর্যের আলোর উপস্থিতিতেই বিক্রিয়াটা আর কি ঘটে। তো আমাদের যশোর বোর্ড দেখলাম, এখন আমরা আরেকটা বোর্ড দেখি। হ্যাঁ, কুমিল্লা বোর্ড দেখা হয়নি। তো কুমিল্লা বোর্ড 2021 আরেকটা প্রশ্ন আসছে যে CH2n-2 CN2n-2 এটা মানে কি জানো? CN হচ্ছে কার্বনের যত সংখ্যা, হাইড্রোজেন হচ্ছে তার ডাবলের চাইতে 2 কম। হ্যাঁ অ্যালকাইন, CnH2n ডাবলের চাইতে 2 কম। এই যে 2 কম, এটা হবে কি? অ্যালকাইন। তাহলে অ্যালকাইন আমরা পেয়ে গেছি, মানে হচ্ছে কার্বন কার্বন 3 বন্ধন এটা থাকে। তো অ্যালকাইন হয়ে গেল। এখন উদ্দীপক তো আমাদের শেষ। ওকে, তো প্রথমে দুইটা একটু জীবাশ্ম কাকে বলে, এগুলো হচ্ছে মাটির নিচে অনেক হাজার হাজার কিলোমিটার নিচে গেলে আমরা মরলে আসলে কি হই,
আমরা মরলে আসলে এই যে তেল আর গ্যাস এগুলোই হই, হ্যাঁ। মাটির পর যখন আমাদের কবর দিয়ে দেয়, মাটি চাপা দিয়ে দেয়, হাজার হাজার বছর বছর পরে, মানে এখন হব না, মানে এখন মারা গেলে কয়েক মিলিয়ন বছর পর আর কি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের তেল খাইতে পারবে। মানে তেল খাইতে পারবে না, তেল দিয়ে আর কি রান্না বান্না করবে। হ্যাঁ, তোমরা মাটির নিচে চাপা পড়লা, শুধু তুমি হবে না, মানে মাটির নিচে যত প্রাণী আছে, ঠিক আছে, প্রাণীগুলো, এই প্রাণীগুলো যখন মাটির নিচে চাপা পড়ে যায়, ওগুলো হাজার হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়তে থাকে, তখন আমরা আসলে কি দ্বারা তৈরি? আমরা আছে কার্বন, হাইড্রোজেন, এগুলো দিয়ে তৈরি। তখন আমাদের ভিতর থেকে হাইড্রোজেন, অক্সিজেন যে ইয়াগুলো আছে ওগুলো সব আউট হয়ে যায়, গ্যাস আকারে উড়ে চলে যায়। আর যে কার্বনগুলো থাকে এগুলো পরবর্তীতে তেল হয়। তেল মানে হচ্ছে অনেকগুলো কার্বন, কার্বন আর হাইড্রোজেন, কার্বন আর হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন, এভাবে যে বড় একটা শিকল। হ্যাঁ, যেমন আমাদের যে গ্যাস দেখছিলাম মিথেন, এটা হচ্ছে ন্যাচারাল গ্যাস, এখানে কি আছে? কার্বন আর হাইড্রোজেন আছে, এভাবে তৈরি হয়। তেল হচ্ছে এরকম কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন, বিরাট বড় বড় শিকল শিকল থাকে। তো আমরা মারা গেলে আসলে এই হাজার হাজার বছর ধরে মাটির নিচে চাপ তাপে ওখানে আসলে এই তেল আর গ্যাস উৎপন্ন হবে। ওকে, এখন আমরা তো এটা দেখা যায়, আমরা যদি এক জায়গায় মারা যায়, এক জায়গায় কবর দিয়ে রাখে, ওখানে আর কতটুকু হবে? এটা তখন একসাথে অনেক বেশি হয়। এটা বেশিরভাগ হয় সমুদ্রে। সমুদ্রে দেখা যায় অনেক হাজার হাজার জীব মারা যায়, তখন ওরা নিচে, মাটির নিচে চাপা পড়ে যায়, সেডিমেন্টেশন হয়, মানে হচ্ছে বালু এসে জমা হতে থাকে নদী থেকে, চাপা মারা যায়, ওই বালু জমা পড়ে, ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো অর্গানিজম আছে, ওগুলো চাপা পড়ে যায়, ওগুলো মিলিয়ন মিলিয়ন বছর ধরে মাটির নিচে চাপা পড়তে পড়তে ওগুলো হয়ে যায়, ওখান থেকে তোমার এই গ্যাসটা রূপান্তর হয় এবং আস্তে আস্তে তেল হয়। বুঝা গেছে? হ্যাঁ, পেট্রোলিয়াম মেইনলি প্রথমে তেল হয়, তারপর পরে গ্যাস হয়। আচ্ছা দেখো, তো জীবাশ্ম ওগুলো মানে হচ্ছে ফসিল। এখন দেখো মানে এটা হচ্ছে ফসিল, আমরা মাটির নিচে গেলে ফসিল টসিল হয়ে যায়, তারপর এই ফসিল থেকে যে তেল টুল উৎপন্ন হয় এগুলোকে বলে আমরা জীবাশ্ম জ্বালানি। বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, হাইড্রোকার্বন, ব্যাখ্যা করো। আচ্ছা দেখো, অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে কি বোঝো? এটা কি বলা হয়েছিল? অ্যারোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে, দেখো আমাদের দুই ধরনের হাইড্রোকার্বন ছিল, একটা হচ্ছে মুক্ত শিকল, কার্বন কার্বন মুক্ত শিকল ছিল, তাই না? এটা হচ্ছে মুক্ত শিকল, আর একটা ছিল কি বদ্ধ শিকল, বদ্ধ শিকল ছিল। এটা হচ্ছে মুক্ত শিকল, এটা হচ্ছে বদ্ধ। এই মুক্ত শিকল আর বদ্ধ শিকল দুই ধরনের হাইড্রোকার্বন ছিল। এই মুক্ত শিকল দুই প্রকার ছিল, একটা হচ্ছে দ্বিবন্ধনযুক্ত, মানে দ্বিবন্ধন বা তীরবন্ধনযুক্ত, আর এটা হচ্ছে সিগমা বন্ধন বিশিষ্ট। আর বদ্ধ বন্ধনের ভিতর ছিল যে এটাও ছিল, এটার ভিতরে আবার এরকমও থাকে যে দ্বিবন্ধনও থাকে, এটার ভিতর দ্বিবন্ধনও থাকে, তখন এটাকে আমরা বলি অ্যারোমেটিক যৌগ। তো এই অ্যারোমেটিক যৌগগুলো একটা কাহিনী আছে, যখন অ্যারোমেটিক যৌগগুলো উৎপন্ন হলো, মানে আবিষ্কার হলো, তখন এগুলো থেকে অনেক সুগন্ধি ঘ্রাণ বের হতো আর কি। হ্যাঁ, মানে তো ওই সময় যেগুলো পাওয়া যেত, প্রথম যেগুলো আবিষ্কার করছিল ওগুলো সুগন্ধিযুক্ত ছিল। হ্যাঁ, তো অ্যারোমা মানে হচ্ছে সুগন্ধি, তো এই জন্য ওই একটা নাম রাখা হয়েছিল অ্যারোমা থেকে অ্যারোমেটিক। ওকে, আচ্ছা, বেনজিন যৌগ একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো বেনজিন, এটা হচ্ছে বেনজিন যৌগ, 6 কার্বন বিশিষ্ট। এই যে এটা আঁকলাম, এখানে কার্বন কয়টা? 6টা আছে, কিন্তু এগুলো দিয়ে কিন্তু কার্বন ডিনোট করে। এই যে এই কোণা, এই এক একটা কোণা মানে এক একটা কার্বন। হ্যাঁ, এই যে এটা মানে হচ্ছে দ্বিবন্ধন। এই দ্বিবন্ধনটার একটু রহস্য আছে, এটা স্থির না, এটা একবার এখানে যায়, একবার এখানে যায়, একবার এখানে যায়, একবার এখানে যায়। এর জন্য এটাকে কি করা হয় জানো? এটাকে এরকম ডট ডট দ্বারা প্রকাশ করা হয়, মানে এটার ভিতরে ঘুরতে থাকে দ্বিবন্ধনগুলো, মানে স্থির না। আমি জানি না ঠিক এটা এখানে আছে না এখানে আছে। 3টা দ্বিবন্ধন আছে। দ্বিবন্ধন বলতে এগুলোকে বলা হয় পাই বন্ধন। এই বন্ধনগুলোর নাম কি? পাই। পাই বন্ধন থাকে। এই পাই বন্ধনগুলো হচ্ছে ঘুরতে থাকে এটার ভিতরে, কখনো অবস্থান পরিবর্তন করতে থাকে। তো এটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ, যেহেতু এখানে দ্বিবন্ধন রয়েছে। ওকে, আচ্ছা এখন দেখো, এন
টু বিবেচনা করে প্রাপ্ত যৌগটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন বিক্রিয়ার সাহায্যে দেখো। আচ্ছা এন কোনটা? আচ্ছা এই এটা দিল আমাকে, প্রথমে যৌগটা দিল, এই যে এটা CnH2n, এই যে এখানে প্রথমে আমরা পাইলাম CnH2n। এখন এই n এর মান কত বিবেচনা করতে বলছে? n এর মান যদি হয় 2, তখন আমাদের কি হবে? আচ্ছা দেখো n এর মান যদি 2 হয় তখন আমরা বসাই দেই CH3 CH2। আচ্ছা n এর মান 2 মানে কার্বন কয়টা থাকবে? 2টা। কার্বন 2টা থাকবে, তাহলে কার্বন কার্বন 3 বন্ধন। আর বাকি থাকে কয়টা? একটা হাইড্রোজেন, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে। বাস হয়ে গেছে কিনা? এখন এই যে যৌগটা পাইছি, এই যৌগটা অসম্পৃক্ত কিনা, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিনা সেটা আমাদের বিক্রিয়ার সাথে প্রমাণ করতে হবে। তো এটা অসম্পৃক্ত পরীক্ষা আমরা কয়ভাবে করতে পারি? দুইভাবে করতে পারি। একটা হচ্ছে এটার সাথে আমরা ব্রোমিন টেস্ট করতে পারি, ব্রোমিন টেস্ট করতে পারি। আর আরেকটা কাজ করতে পারি, এটা এখানে আমরা এই যে ব্রোমিন টেস্টও করব, প্লাস এটার সাথে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে পটাশিয়াম পার ম্যাগনেট দিতে পারি। পটাশিয়াম পার ম্যাগনেট দিলে তো এই জায়গায় কি হয়, এখানে এর যে বাদামি বর্ণ আছে, এই বাদামি বর্ণ বিনষ্ট হয় আর এর গোলাপি বর্ণ বিনষ্ট হয়। তার মানে এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এখানে হবে যেহেতু 4টা দিতে হবে, হ্যাঁ দুইটা দিতে হবে। তো 4টা ব্রোমিন, উপরে 2টা মানে এপাশে 2টা এপাশে 2টা যুক্ত হয়ে ও হবে 1 1 1 2 2 টেট্রা ব্রোমো ব্রোমিন, টেট্রা ব্রোমো ইথেন তৈরি হবে। ইথেন সরি, 1 কার্বন হবে এটা। মিটারটা দেখাই তোমাকে কি হয়। দেখো এখানে কয়টা ব্রোমিন কয়টা থাকবে? ব্রোমিন 2টা ব্রোমিন লাগবে, যেহেতু এখানে 2টা পাই বন্ধন ভাঙবে। এখানে এই একটা পাই বন্ধন, তাই না? একটা পাই বন্ধন, এই 2টা বন্ধন ভাঙবে। 2টা বন্ধন ভেঙে হাত কয়টা বের হবে? ওর 4টা হাত বের হবে। এর হাত বের হলো 4টা, এই 4টা হাতে 4টা ব্রোমিন এসে ঢুকবে। এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, একটা ব্রোমিন, একটা ব্রোমিন। তাহলে এটা কি হলো? এটাকে যদি আমরা 1 নাম্বার কার্বন ধরি, এটাকে 2 নাম্বার কার্বন ধরি, তাহলে 1 1 2 2 1 1 2 2 টেট্রা ব্রোমো ইথেন। ওকে, তাহলে এই যৌগটা তৈরি হবে আর কি এখান থেকে। এখানে যদি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিই, তখন এখানে গ্লাইকল উৎপন্ন হয়, মানে ওএসটা যুক্ত হবে এসে। তো একটা দিলে টেস্ট করলে এনাফ, ব্রোমিন দিলে ব্রোমিন টেস্ট করলে এটা আমরা পেয়ে যাই, যেহেতু এটা ব্রোমিনের বর্ণ বিনষ্ট করে, তখন এটা হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আচ্ছা দেখো এখন বলছে যে উদ্দীপকের কোনো একটি সদস্য হতে মিথেন প্রস্তুত করা সম্ভব কিনা। আচ্ছা উদ্দীপকের কোনো একটি সদস্য থেকে, মনে করো এটা যেটা দেওয়া আছে, এখন এটা থেকে তুমি কি তৈরি করবা? মিথেন প্রস্তুত করবা, সম্ভব কিনা? মিথেন প্রস্তুত করা সম্ভব কিনা? মিথেন প্রস্তুত করা সম্ভব কিনা, মিথেন পাইতে গেলে আমাদের কি থাকতে হবে? 1 কার্বন থাকতে হবে। মিথেন কয় কার্বন বিশিষ্ট? 1 কার্বন বিশিষ্ট, মানে হচ্ছে CH4, এটা আমাদের পেতে হবে। আর এইখানে কি রয়েছে? কোন একটি সদস্যতে মিথেন প্রস্তুত করা সম্ভব কিনা। তাহলে এটা যেহেতু অ্যালকাইন, সর্বনিম্ন আমরা ধরতে পারি এটাই, এটা তো নিচে ধরা যাবে না। অ্যালকাইন এটা নিচে ধরা যাবে? ধরা যাবে না, এটা মুছে দেই। তাহলে এইচ 3 বন্ধন এইচ। আচ্ছা এই একটা সদস্য, এটা নিচে তো নিতে পারবো না, কিন্তু আমাদের কার্বন সংখ্যা লাগবে কয়টা? একটা। কার্বন সংখ্যা লাগবে একটা, কিন্তু ওখানে কার্বন কয়টা? 2টা। মেজাল আছে না? হ্যাঁ। তাহলে এটাকে আমরা কি করতে পারি? কি করলে আমাদের মিথেনে আনতে পারি? আমরা একটা কাজ করতে পারি, এটাকে অ্যাসিড বানিয়ে দিই। অ্যাসিড বানায় ওটাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে একটা কার্বন কমায় দিই, তাহলে তো হয়ে যায়। তাহলে এটাকে অ্যাসিড বানাতে গেলে কি করতে হবে? ক্যালসিয়াম কার্বাইড দিতে হবে। ক্যালসিয়াম কার্বাইড দিলে
এখানে তৈরি হয়ে যাবে কি CH3 সি ডাবল টি বন্ধন, এখানে মিথানল তৈরি হবে আসলে। মিথানল তৈরি হয় না নাকি ডিরেক্ট অ্যাসিড তৈরি হয়? কি তৈরি হচ্ছে? এটা মিথানল তৈরি হচ্ছে। তো না না না, এটা এটা থেকে হচ্ছে না, সরি, এটা থেকে তৈরি হচ্ছে না, এটা আমি উল্টা করে ফেলছি। এটা কোনটা হতে জানো? কি করলাম, ভাই হ্যাঁ, মাথায় গেছে পুরোপুরি। ক্যালসিয়াম কার্বাইডকে যখন পানির সাথে দিব তখন হচ্ছে এখান থেকে অ্যাসিড, ওইটা তৈরি হইতো, উল্টা করে ফেলছি। এটা তৈরি হইতো, এটা তৈরি হইতো। ওকে ওকে ওকে, আচ্ছা এটা বাদ দাও। তাহলে আমরা আমরা আরেকটা কাজ করি, এটাকে আমাদের হচ্ছে যে ওই ইয়েটা ছিল না, পানি দিতে পারি। এখানে পানি দিয়ে আমরা মিথানল তৈরি করবো। সিএস 3 বন্ধন সিএস, এটার সাথে আমরা কি যুক্ত করবো? পানি। এই যে বড় একটা রিয়াকশন ছিল, এই যে 20% সালফারিক অ্যাসিড H2SO4, 2% মার্কারিক সালফেট, আর এখানে আমাদের 80°C। তো এগুলো যদি দেই, এই ইথেনকে যদি পানি দ্বারা এগুলো দেই, তখন এখানে ইথানল তৈরি হয়। ইথানল তৈরি হয় CH3CHO, ইথানল তৈরি হলো। ওকে, ইথানল যখন তৈরি হবে, এটাকে আমরা কি করতে পারি? জারিত করতে পারি। এটাকে জারিত করলে আমাদের তৈরি হয়ে যাবে অ্যাসিড, CH3 বন্ধন H, অ্যাসিড তৈরি হচ্ছে। আর অ্যাসিডকে যদি আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করি, তখনই কিন্তু আমাদের মিথেন তৈরি হয়ে যাবে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা কি দ্বারা করতে পারি? যে সোডা ল্যাম্পটা যেটা ছিল, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড, এই সোডা ল্যাম্প দ্বারা যখন আমরা তাপ দেব এটাকে, তখন এটা হয়ে যাবে আমাদের মিথেন। প্রথমে মিথেন তৈরি হয় না, প্রথমে সোডিয়াম ইথানয়েড তৈরি হয়, পরে ওইটাকে আবার এটা দ্বারা ইয়া করলে হয়ে যায়। আচ্ছা দেখো, আমি ডিরেক্ট এখানে এটাই লিখে দিই, মিথেনটাই লিখে দিই। হ্যাঁ, CH4 তৈরি হলে প্লাস এখানে সোডিয়াম ইথানয়েড তৈরি হবে, সোডিয়াম CO3। আচ্ছা, এগুলো তৈরি হচ্ছে। তাহলে আমাদের দেখো, আমাদের মেন কাজ হচ্ছে এটা পাওয়া। এটা কি পাইছি কিনা? মিথেনটা। কি কি কাজ করলাম দেখো। প্রথমত আমাদের যে অ্যালকাইন ছিল, অ্যালকাইনকে পানি দিয়ে 20% সালফারিক অ্যাসিড এবং 2% মার্কুরিক সালফেট দিলাম এবং 80°C তাপমাত্রা দিলাম। দিলে এখান থেকে হলো ইথানল। ইথানলকে আমরা যদি জারিত করি, কি কি দ্বারা জারিত করব? পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে এবং সালফারিক অ্যাসিড একসাথে দিলে এখানে আমাদের এটা তৈরি হয়, জার্মান অক্সিজেন তৈরি হয়। জার্মান অক্সিজেন এটাকে জারিত করে অ্যাসিড তৈরি করবে। অ্যাসিডকে যদি আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে মিথেন তৈরি করতে পারি। এখানে দেখো কার্বন একটা কিন্তু কমে গেছে, এখানে কার্বন একটা কমে গেছে। ছিল কার্বন কয়টা? দুইটা, একটা দুইটা হয়ে গেছে কয়টা? এখানে একটা। আর আরেকটা কার্বন কোথায় গেছে? আরেকটা কার্বন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হয়েছে এখানে, এটা হয়েছে আর কি। ওকে, এখন বলা হয়েছে উদ্দীপকে কোন একটি সদস্য হতে মিথেন প্রস্তুত করা সম্ভব কিনা। হ্যাঁ, মিথেন প্রস্তুত করা সম্ভব। কিভাবে সম্ভব? তখন তোমাকে এই পুরো বিক্রিয়াটা এভাবে দেখাই দিতে হবে। ওকে, তো এই অধ্যায়ে এই ধরনের প্রশ্ন ঘুরে ফিরে আসে। প্রথমত এই অধ্যায়ে কি কি প্রশ্ন আসতে পারে? এই অধ্যায় থেকে প্রথমত আসবে যে তোমার সবচেয়ে কমন যে প্রশ্নটা, এটা আমি বলে দিচ্ছি। সবচেয়ে কমন হচ্ছে ব্রোমিন টেস্ট। এই ব্রোমিন টেস্ট সবচেয়ে কমন। যে অসম্পৃক্ততা পরীক্ষা, কি পরীক্ষা? অসম্পৃক্ততা। এই অসম্পৃক্ততা টেস্ট, এটা আসবে। এরপর আসবে যে এটা যে হাইড্রোকার্বন থেকে
হাইড্রোকার্বন থেকে অ্যাসিড, অ্যাসিড থেকে আবার হাইড্রোকার্বন, এগুলো রূপান্তর, হাইড্রোকার্বন থেকে অ্যাসিড, অ্যাসিড থেকে হাইড্রোকার্বন রূপান্তর মেনলি হচ্ছে অ্যাসিড প্রস্তুতি বেশি আসে, হাইড্রোকার্বন থেকে অ্যাসিড প্রস্তুতি এটা সবচেয়ে বেশি আসে, আবার ব্যাকওয়ার্ডও আসে। আর তোমার বের করতে হবে মেনলি অ্যালকাইল হ্যালাইড। তুমি যদি অ্যালকাইল হ্যালাইড বের করতে পারো, দুনিয়ার সবকিছু তুমি আনতে পারবা। বোঝা গেছে? তো এই কয়েকটা বিক্রিয়া একটু ভালোভাবে দেখে যাও। আর এখানে যে বিক্রিয়াটা ছিল কার্বন ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন, এগুলো আসে মেনলি। তো অসম্পৃক্ত পরীক্ষা, হাইড্রোকার্বন থেকে অ্যাসিড প্রস্তুতি এবং হাইড্রোকার্বন থেকে আবার অ্যাসিডে ব্যাকওয়ার্ড এবং ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে যে কার্বন সংখ্যা কমে যাচ্ছে, এই জিনিসপত্র মেনলি আমাদের পরীক্ষায় এসে থাকে। তো এগুলো একটু ভালোভাবে দেখে যাও, তাহলে এই চ্যাপ্টারে ক্লিয়ার। আর বিক্রিয়াগুলো এখানে একটু বিক্রিয়াগুলো ঝামেলা করে, যেহেতু অনেকগুলো বিক্রিয়া আছে, তুমি সবগুলো বিক্রিয়া পড়ে যাও, দেখে যাও, লিখে যাও। একটা কাজ করবা, তুমি একটা নোট বানাবা সবগুলো বিক্রিয়া, অ্যালকেনের, অ্যালকিনের, অ্যালকাইনের, অ্যালকোহলের, অ্যালডিহাইডের, অ্যাসিডের, যত ধরনের বিক্রিয়া আছে সব একটা খাতায় লিখে প্রতিদিন 10 মিনিট করে বিক্রিয়া পড়ো। এই অধ্যায় তোমার কাছে সবচেয়ে ইজি হবে। আচ্ছা, তো এই অধ্যায় থেকে ভালোভাবে প্রিপারেশন নাও, তোমাদের পরীক্ষা ভালো হোক সেই আশায় আজকের মতো রাখছি।